নুহা ধীর পায়ে নিচে নামলো। রান্নাঘরে প্রবেশ করতেই দেখতে পেল আরিফা বেগম ব্যস্ত সময় কাটাচ্ছেন। রান্নার কাজে তিনি বরাবরই নিখুঁত, তবুও আজ যেন কিছুটা অস্বস্তি বোধ করছেন, কারণ রমা আজ নেই। রমা প্রতিদিন তার কাজে সাহায্য করেন। নুহা কাছে গিয়ে দাঁড়াতেই আরিফা বেগম পেছনে ফিরে তাকালেন। তোমার কিছু দরকার? না, আপনার কোনো সাহায্য লাগলে বলুন, আমি করে দিচ্ছি। ঠিক তখনই দরজার কলিং বেল বেজে উঠল। রান্না থামিয়ে আরিফা বেগম তাকালেন দরজার দিকে। এখন আবার কে এলো? মাথার ঘাম মুছতে মুছতে বললেন, আচ্ছা তুমি এই তরকারিটা একটু নাড়ো, আমি দেখে আসছি। মনে হচ্ছে সবজিওয়ালা চাচা টাকা নিতে এসেছেন। নুহা চুলার সামনে গিয়ে দাঁড়ালো। আরিফা বেগম দরজা খুলতেই দেখতে পেলেন এক অপরিচিত ব্যক্তির সামনে দাঁড়িয়ে। রফমির আছেন? হ্যাঁ, তবে উনি উপরে আছেন, আপনি আমাকে বলতে পারেন, আমি ওনার স্ত্রী। লোকটা একটি খাম বাড়িয়ে দিল, এটা ওনাকে দিয়ে দিবেন। আরিফা বেগম খামটি নিয়ে দরজা বন্ধ করলেন। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ ভেসে এলো। কিছুক্ষণ পর দরজা ঠেলে ঘরে ঢুকলো আহির, সালমান আর ইরিনা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ইরিনা যেন বাতাসের বেগে ছুটে এলো নুহার দিকে। নুহা কিছু বুঝে ওঠার আগেই ইরিনা শক্ত করে তাকে জড়িয়ে ধরল। উত্তেজিত কণ্ঠে জানতে চাইল, কেমন আছো? নুহা একটু হেসে বলল, ভালো, তবে আপনারা হঠাৎ, মানে আমি তো জানতামই না যে আপনারা আসবেন। গম্ভীর মুখে একপাশে দাঁড়িয়ে থাকা সালমান ধীর গলায় বলল, আসলে ইরিনার ব্রেনে হঠাৎ গন্ডগোল দেখা দিয়েছে, তাই কিছু না জানিয়ে চলে আসতে হলো। নুহা চমকে তাকালো ইরিনার দিকে, কিন্তু মেয়েটি তখন আগের মতোই হাসছিল। আর তুই এখান থেকে যাওয়ার পর থেকে যে অদ্ভুত আচরণ করছিস সেটা নিয়ে যে আমি কিছু বলেছি? সালমান কিছু বলার আগে আহির পাশ থেকে বলল, হয়েছে ভাই, চুপ কর তোরা, আগে উপরে চল, ফ্রেশ হয়ে নে, তারপর বাকিটা বলা যাবে। সকালবেলা পুরো পরিবার খাবার টেবিলে বসে আছে, চারপাশে চাপা নীরবতা, কিন্তু সেই নীরবতার আড়ালে যেন এক অদৃশ্য উত্তেজনা কাজ করছে। সবাই অপেক্ষায় যেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুহূর্ত এসে গেছে। রফমির গম্ভীরস্বরা নীরবতা ভঙ্গ করলেন। ঈশান আমাদের তোমাদের সম্পর্কের কথা বলেছে ইরিনা, অনেক ভেবে দেখলাম, এই সম্পর্ক নিয়ে আমার আপত্তি নেই। জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওর আছে, ওর যা ভালো লাগে সেটাই হওয়া উচিত। শাহনাজ মীর বিস্মিত কণ্ঠে বলে উঠলেন, ভাইজান এসব কি বলছো? রফমির সামান্য বিরক্ত স্বরে বললেন, শাহনাজ আমাকে কথা বলতে দে। ইরিনা, আমাদের পরিবারের সম্মান রয়েছে, এখানে বিয়ে ছাড়া কোনো সম্পর্ক সহজভাবে নেওয়া হয় না। তুমি যদি ঈশানের সঙ্গে থাকতে চাও তাহলে তোমাদের অবশ্যই বিয়ে করতে হবে। কয়েক মুহূর্তে নীরবতা নেমে এলো। ইরিনা গভীর শ্বাস নিল। চোখের কোণে এক ঝলক দুঃখের ছায়া স্পষ্ট হয়ে উঠল। আঙ্কেল, আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার একটা ভাই ছিল, কিন্তু এক দুর্ঘটনায় আমরা তাকে হারিয়েছি অনেক বছর আগে। ঈশানের সঙ্গে আমার সম্পর্কের কথা জানার পর বাবা মা কিছুতেই রাজি হননি। তারা চান আমি সারা জীবন তাদের কাছেই থাকি। দেশের বাইরে গিয়ে কাউকে বিয়ে করা তারা মেনে নিতে পারেননি, তাই বাধ্য হয়েই আমি বাড়ি ছেড়ে এসেছি। এখন যদি আপনারা আমাদের সম্পর্ক মেনে নেন তাহলে আমি বিয়েতে রাজি, কিন্তু যদি আমাকে গ্রহণ করতে না পারেন তাহলে কালই দেশে ফিরে যাব। শাহনাজ মীর এবার কঠিন স্বরে বললেন, সেটাই করো বাছা, ঈশান আমার একমাত্র ছেলে, আমি এভাবে ওর বিয়ে মেনে নিতে পারি না। চারপাশটা থমথমে হয়ে উঠল। ঈশান হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, তার কণ্ঠে তীব্র প্রতিবাদের জাজ। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানিক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানিক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। আম্মু, অনেক হয়েছে, আমি আগেও বলেছি আমি ইরিনাকেই বিয়ে করব, আর আজও সেটাই বলছি। তোমার মানা বা না মানা আমার কিছু যায় আসে না। যদি আমার সিদ্ধান্ত মেনে না নাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। শাহনাজ মীর ধমকের স্বরে বললেন, ঈশান মাথা খারাপ হয়েছে তোর? রফমির এক মুহূর্ত চারপাশে তাকিয়ে নীরব রইলেন, তারপর দৃঢ়স্বরে বললেন, ঠিক আছে, তাহলে সবাই প্রস্তুতি নাও, যত দ্রুত সম্ভব ঈশান আর ইরিনার বিয়ে হবে। আহির, তুমি আর বাকিরা আয়োজন শুরু করো। সিদ্ধান্তটা যেন মুহূর্তের মধ্যে পুরো পরিবেশ বদলে দিল। কেউ বিস্মিত, কেউ অস্বস্তিতে, আবার কেউ মৃদু হাসির আড়ালে লুকিয়ে ফেলল নিজের অনুভূতি। এই ঘোষণার পরেও ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। রফমির হাতঘড়ির দিকে তাকিয়ে বললেন, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম, তোমরা এনজয় করো। সালমান মৃদু হেসে বলল, ধন্যবাদ আঙ্কেল, আপনি সত্যিই অসাধারণ একজন মানুষ। ঠিক তখনই আরিফা বেগম যেন কিছু মনে করে বললেন, শুনুন, আজ সকালে আপনার নামে একটা খাম এসেছে, আমি ঘরে রেখে দিয়েছি। রফমির ভ্রুকুচকে তাকালেন, খাম? ফিরে এসে দেখব, বলেই তিনি দ্রুত বেরিয়ে গেলেন। ঘরের বাতাসে তখনও একরকম চাপা উত্তেজনার স্রোত বয়ে চলেছে, যেন এই ঘটনার পরে আরও কিছু অপেক্ষা করছে সামনে।
আহির দরজার ফাঁক দিয়ে উকি দিল। ভেতরে নুহা আরিফা বেগমের কোলে মাথা রেখে গল্পে মগ্ন। দৃশ্যটা দেখে আহিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল। এই ছোট ছোট মুহূর্তগুলো যেন তার হৃদয়ের এক অন্যরকম প্রশান্তির জায়গা হয়ে উঠেছে। হঠাৎই আফিয়া বেগম হাসি মুখে ডাক দিলেন, বউ দাদি সবই তোর, কিন্তু চোরের মতো উকি দিচ্ছিস কেন? ভেতরে আয়। আহির হেসে ঘরে ঢুকল। আপনি এখানে? আমি তো আপনাকে কতক্ষণ ধরে খুঁজছি। আজ অফিসে যাবেন না? তারপর নুহার দিকে তাকিয়ে কৌতূহল ভরা কণ্ঠে বলল, কি হয়েছে নুহা, আপনাকে বেশ চিন্তিত লাগছে। নুহা ধীর কণ্ঠে বলল, না তেমন কিছু না, কিন্তু আপনি আমাকে খুঁজছিলেন কেন? আহির কাজ ঝাঁকালো, তেমন কিছু না, এখানে কি গল্প চলছিল? আমি কি জয়েন হতে পারি? আফিয়া বেগম মুচকি হেসে পাশের জায়গাটা দেখিয়ে বললেন, আয় বস এখানে। আহির এসে বসতেই তার মুখে একরকম নরম অভিমান ফুটে উঠল। এটা কিন্তু ঠিক হয়নি নুহা, আপনি আমার জায়গা দখল করে নিয়েছেন। সরুন তো, কতদিন হলো দাদির কোলে শুইনি। নুহা মৃদু হেসে বলল, এখন তো এটা আমার জায়গা হয়ে গেছে, আপনার জন্য জায়গা নেই, আপনি অন্য কোথাও চেষ্টা করুন। আহির হাসি মুখে বলল, ঠিক আছে, তাহলে আমি অন্য জায়গা খুঁজি। বলেই এক মুহূর্তের মধ্যে আহির নুহার পেটের উপর মাথা রেখে শুয়ে পড়ল। নুহা চমকে উঠে বলল, আহির আপনি? আফিয়া বেগম সঙ্গে সঙ্গে হেসে বললেন, থাক থাক, ওকে চোখ রাঙাস না, তোদের এভাবে দেখে আমার চোখ জোড়ায়। কতদিন ধরে এমন একটা দিনের স্বপ্ন দেখেছি। আফিয়া বেগমের হাসির মধ্যে একরকম গভীর তৃপ্তির আভাস ফুটে উঠল। বেঁচে থাকতে আর কিছু চাই না, তবে মরার আগে আমার আরেকটা ইচ্ছা তৈরি হয়েছে। নুহা বিরক্ত মুখে বলল, আবার মরার কথা? বলেছি না এসব কথা আমার ভালো লাগে না। আফিয়া বেগম নরম স্বরে বললেন, আচ্ছা আচ্ছা, রাগ করিস না, তা আমার কথা শুনবি তো? তারপর চোখে একরকম স্বপ্নীল আলো ফুটিয়ে বললেন, তোদের মাঝে মাশাআল্লাহ ভালোই মিল মহব্বত হয়েছে। আমার বড় দাদি হওয়ার ইচ্ছে কবে পূরণ করবি বলতো? নুহা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু কয়েক মুহূর্ত পর কথার গভীরতা উপলব্ধি করে লজ্জায় তার মুখ রক্তিম হয়ে উঠল। আহির নুহার দিকে তাকিয়ে ভ্রু নাচালো, ঠোঁটের কোণে মুচকি হাসি। কি হলো, তোরা দুজন হঠাৎ চুপ করে গেলি? আমি কি খুব কঠিন কথা বলেছি? কি হলো নুহা, চুপ করে রইলেন কেন? কিছু বলুন। দাদি কি খুব কঠিন কথা বলেছে? আচ্ছা আমি বলি, আপনি সরুন তো। বলেই নুহা আহিরকে সরিয়ে উঠে দাঁড়ালো। আপনাদের সাথে বকবক করা ছাড়াও আমার অনেক কাজ আছে, বলেই এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আহির আর আফিয়া বেগম দুজনেই হেসে উঠলেন। আরিফা বেগম আহিরের কান মলে বললেন, খুব দুষ্ট হয়েছিস। আহির কপট কষ্টের সুরে বলল, ওহো লাগছে তো। নুহা ধীর পায়ে শাহনাজ মীরের ঘরে প্রবেশ করলো। ঘরে বসে থাকা রফ মীর এবং শাহনাজ মীর তাকে দেখলেন। শাহনাজ মীর হাসি মুখে বললেন, হ্যাঁ এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। নুহা ঘরে ঢুকতেই রফ মীর আচমকা একটা কাগজ তার দিকে ছুঁড়ে মারলেন। রফ মীর রাগীর স্বরে বললেন, এটা কি? নুহা কাগজটি মেঝে থেকে তুলল এবং একবার দ্রুত চোখ বুলিয়ে বলল, কোর্টের নোটিশ। হ্যাঁ সেটা আমিও দেখতে পাচ্ছি, তোমাকে সাবধান করেছিলাম, বারবার বলেছি এসব বন্ধ করতে, কিন্তু তুমি শোনোনি। তুমি নিজের ভবিষ্যৎ ঠিক করে নিয়েছো। তার গলায় এক ধরনের তীব্র রাগ ছিল। তোমার ভয় সত্যিই কম, সাহস বেশি। নুহা নির্লিপ্ত কঠিন দৃষ্টিতে রফ মীরের দিকে তাকালো। গলায় কোনো ভয় ছিল না, কণ্ঠে কোনো কম্পনও নয়, বরং এক শীতল দৃঢ়তা। আপনার কি মনে হয়েছিল আপনার ছোটখাটো হুমকিতে আমি ভয় পেয়ে যাব? নিজের ছেলেকে মারার ভয় দেখাবেন, আমার বোনকে হত্যার হুমকি দেবেন, আর আমি তাতে ভীত হয়ে আমার মা বাবার খুনিকে ছেড়ে দেব? আপনি ভুল ভেবেছেন। আপনাকে ধ্বংস করতে গিয়ে যদি আমাকে শেষও হতে হয়, তবে সেটাই হোক। একটা কথা মনে রাখবেন, আমি আপনাকে ভয় পাই না। রফ মীর ধীর পায়ে এগিয়ে এসে সোজা হয়ে দাঁড়ালেন। মুখে এক কঠিন অভিব্যক্তি। গম্ভীর স্বরে বললেন, এবার পাবে। নুহা একদণ্ডও দৃষ্টি সরালো না। গভীর চ্যালেঞ্জিং দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে বলল, কি করবেন? মেরে ফেলবেন আমাকে, নাকি নিজের ছেলে আহিরকে? রফ মীরের চোখে ক্ষোভের আগুন জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে তার হাত নুহার গলায় চেপে বসল। তোমার সাহস সীমা ছাড়িয়ে গেছে, তোমাদের দুজনকেই শেষ করে দেব। বাবা মাকে হারিয়ে এত যন্ত্রণা হচ্ছে, এবার একে একে সবাইকে হারাবে তুমি। এতদিন ধরে গড়ে তোলা আমার সাম্রাজ্য এত সহজে ধ্বংস হতে দেব না। তোমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে, এর পেছনে কোনো ষড়যন্ত্র নেই। আর তুমি কখনোই তা প্রমাণ করতে পারবে না। তুমি কি ভেবেছো এসব করে তোমার কোনো লাভ হবে? শাহনাজ মীর আতঙ্কে দৌড়ে এলেন। ভয় আর উদ্বেগে কাঁপতে কাঁপতে বললেন, ভাইজান কি করছো, ছাড়ো ওকে। রফ মীর রূঢ় দৃষ্টিতে তাকালেন তার দিকে। তুমি আমাকে চোখ দেখাচ্ছ, কালকের মধ্যেই কেস তুলে নেবে। নুহা আমাকে ভয় পেলে সেটাই তোমার জন্য মঙ্গল হবে। কয়েকদিন পর যদি আমাকে কোর্টে উঠতে হয়, তাও নিজের ভাইয়ের খুন আর কোম্পানির টাকা আত্মসাতের অভিযোগে, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে বুঝতে পারছো? আমার শাস্তি না হলেও আমি ধ্বংস হয়ে যাব। আমি এটা কোনোভাবেই হতে দেব না। প্রয়োজনে তোমাকে চিরতরে সরিয়ে দেব। শাহনাজ মীর দ্রুত এগিয়ে এসে ভাইয়ের হাত ছাড়ানোর চেষ্টা করলেন। ভাইজান প্লিজ, ওকে ছেড়ে দাও, মাথা ঠান্ডা করো, ও মরে যাবে। রফ মীর হঠাৎ নুহাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। নুহা হোঁচট খেয়ে পড়তে গিয়ে পড়ল না, দেয়াল ধরে দাঁড়ালো। কিছুক্ষণ ধরে হাঁপাতে হাঁপাতে কাশলো। তারপর ধীরে ধীরে নিজেকে সামলে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলল, একই ভুল দ্বিতীয়বার করব না রফ মীর। আপনি নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছেন। নোংরামির সমস্ত সীমা আপনি পেরিয়ে গেছেন।
যদি শুধু আমার বাবার কোম্পানি দখল নিতেন হয়তো আমি আপনাকে ছেড়ে দিতাম, কিন্তু আপনি আমার বাবা মায়ের খুনি। নুহার চোখ যেন অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলছিল। যতবার আপনাকে দেখি ততবার মনে হয় যদি হাতে ক্ষমতা থাকতো কবেই আপনাকে আমার বাবার কাছে পাঠিয়ে দিতাম ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু আফসোস, আপনি আমার বাবার কাছে কিভাবে যাবেন? আপনার মতো মানুষের জাহান্নামেও জায়গা হবে না। আপনার মতো মানুষের জাহান্নামেও জায়গা হবে কিনা সন্দেহ আছে। আপনাকে মানুষ বললেও ভুল হবে। আপনার যা ইচ্ছা করুন, আমি দেখব আপনি কতদূর যেতে পারেন। একটুও দেরি না করে নুহা ঘর থেকে বেরিয়ে গেল। রফমির দাঁড়িয়ে রইলেন ফুঁসতে থাকা এক আগ্নেয়গিরির মতো। ফিসফিস করে নিজেই বললেন, একে তো আমি। হঠাৎ পাশে থাকা ফুলদানিতে লাথি মারলেন। ফুলদানি ভেঙে চুরমার হয়ে গেল মেঝেতে। দাঁতে দাঁত চেপে বললেন, ধ্বংস করে দেব তোমাকে নুহা। তুমি এখনো জানো না আমি কে। শেহনাজমির গভীর শ্বাস নিয়ে সামনে এগিয়ে এলেন। শান্ত হও ভাইজান, ঠান্ডা মাথায় ভাবতে হবে। এই মেয়েকে আটকানো এত সহজ হবে না, আমি আগেই বলেছিলাম। নুহা ধীরে ধীরে ঘরে প্রবেশ করলো। চোখে যেন কোনো অদ্ভুত অনুভূতির ছাপ, অপরিচিত অথচ গভীর। আহির তখন ফোনে কথা বলছিল ব্যস্ত মনে। হঠাৎ কোনো পূর্ব সংকেত ছাড়াই নুহা পেছন থেকে শক্ত করে আহিরকে জড়িয়ে ধরল। আহির প্রথমে চমকে উঠল, তবে মুহূর্তেই নিজেকে সামলে নিল। দ্রুত ফোনটা রেখে সোজা হয়ে দাঁড়ালো। গলায় এক অজানা শঙ্কা ঝরে পড়ল। নুহা, কি হয়েছে? কোনো সমস্যা? নুহার নির্লিপ্ত গলায় বলল, না তো। আপনার গলার স্বর কেমন যেন লাগছে, সামনে আসুন। নুহা একটু দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীর কণ্ঠে বলল, আমি ঠিক আছি, প্লিজ নড়বেন না, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আহিরের কপালে ভাঁজ পড়ল। কিন্তু কি হয়েছে? আচ্ছা বলুন, কি বলতে চান? নুহা কিছুক্ষণ চুপ রইল, যেন নিজের ভেতরের শব্দগুলো গুছিয়ে নিচ্ছিল। তারপর বলল, আপনি আমাকে ভালোবাসেন? আহির একটু অবাক হয়ে গেল। এটা হঠাৎ জিজ্ঞেস করছেন? নুহা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কণ্ঠে অনুভূতির স্পন্দন। বাসেন তাই তো? আচ্ছা কতটা ভালোবাসেন? একটানে নুহাকে সামনে টেনে আনলো আহির। তার চোখের গভীরে খুঁজতে থাকলো অজানা কিছু, যা নুহা হয়তোবা লুকাতে চাইছে তার থেকে। হাত বাড়িয়ে আলতো করে নুহার গাল ছুঁয়ে বলল, আপনি কাঁদছেন? নুহা, কি হয়েছে আমাকে বলুন। কেউ কিছু বলেছে আপনাকে? নুহা মাথা নাড়ালো না। কেউ কিছু বলেনি। আহির কিছু না বলেই শক্ত করে নুহাকে বুকে জড়িয়ে নিল। তার কণ্ঠ গভীর হয়ে এলো। আপনার জন্য যে ভালোবাসা অনুভব করি তা শুধু আমি জানি, যার কোনো সীমা নেই, কোনো তুলনা নেই। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, এটা অসীম, অবিরাম। নুহার চোখ বেয়ে এক নিঃশব্দ বৃষ্টি ঝরতে লাগলো। আহিরের বুকের উপর মাথা রেখে অস্পষ্ট স্বরে বলল, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি আহির। এখন বুঝতে পারছি আপনি আমার অস্তিত্বে মিশে গেছেন। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না, কোনো মূল্যে আপনাকে হারাতে পারবো না। আমি ছিলাম শূন্য, আমার হারানোর ভয় ছিল না, কিন্তু আপনি আসার পর আমি পূর্ণ হয়েছি। আপনার চোখে আমার জন্য যে ভালোবাসা দেখি, সেখানে ঘৃণা দেখার সাধ্য আমার নেই। আপনি যদি কখনো আমাকে ঘৃণা করেন, আমি সেটা সহ্য করতে পারবো না। আর আপনাকে হারানো, সেটা তো কল্পনাতেও আসতে দেই না। আহির কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেল। হৃদয়ের গহীনে যেন এক অদ্ভুত দোলা উঠল। তারপর মৃদু হেসে বলল, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, হয়েছেটা কি আমাকে বলবেন? নুহা চোখ মুছতে মুছতে ধীরস্বরে বলল, আপনাকে কিচ্ছু বুঝতে হবে না, শুধু বলুন কখন আমাকে একা ছেড়ে যাবেন না। সবসময় আমার পাশে থাকবেন এইভাবে। কখনো কোনো পরিস্থিতিতে আমাকে ভুল বুঝবেন না, ঘৃণা করবেন না, কখনো আমাকে ফেলে যাবেন না। আহির গভীরভাবে নুহার দিকে তাকালো। আপনি কেন এসব বলছেন আমি জানি না, তবে আপনাকে ছেড়ে যাব? পাগল নাকি? আপনার কি মনে হয় আপনাকে ছাড়া আমি থাকতে পারবো? কখনোই না। আমি সবসময় ছায়ার মতো আপনার পাশে থাকবো। আপনাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না, ভালোবাসা কখনো শর্তে বাধা থাকে না। আমি আপনাকে ভালোবাসি, এটাই সত্যি, ভীষণ ভালোবাসি আপনাকে, তাই ঘৃণার প্রশ্নই আসে না। তারপর সে আলতো হাতে নুহার চোখের অশ্রু মুছে দিল। আপনার চোখে কান্না মানায় না। যদি কোনো দুঃস্বপ্নেও আপনাকে ছেড়ে যাওয়ার কথা ভাবি, তবে বরং আমাকে পেয়ে শিকলে বেঁধে আপনার কাছে আটকে রাখবেন। আমার সেটাও কবুল, নয়তো পা ভেঙে রেখে দিবেন। নুহা হেসে উঠল। সেই হাসির উৎসতায় আহিরও মেতে উঠল। একটানা অনুভূতিগুলো ছড়িয়ে গেল চারপাশে, নিঃশব্দে গভীরভাবে। ম্যাডাম, আসতে পারি? নুহা ডেস্কের ফাইল সরিয়ে তাকালো দরজার দিকে। রবিনের উত্তেজিত মুখ দেখে কপালে ভাঁজ পড়ল। হ্যাঁ আসুন রবিন, কোনো সমস্যা? রবিন অস্থির গলায় বলল, ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে, আমাদের কোম্পানির 3 নম্বর ফ্যাক্টরিতে আগুন লেগেছে। নুহা হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কি বলছেন? আগুন কিভাবে লাগলো? রবিন হতাশ কণ্ঠে বলল, জানি না ম্যাডাম, কেউই কিছু বলতে পারছে না, তবে আগুন নেভানোর কাজ চলছে। পুরো ফ্যাক্টরিটা না পোড়ালেও অনেক ক্ষতি হয়ে গেছে। আপনি কি একবার যাবেন? নুহা কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর গম্ভীর স্বরে বলল, আপনি যান, আমি আসছি। রবিন দ্রুত বেরিয়ে গেল। ঠিক তখনই রফমির দরজার সামনে এসে দাঁড়ালো। রবিন সালাম দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। নুহা কপালে ভাঁজ ফেলে তাকালো রফমিরের দিকে। আপনার এখানে কি দরকার? রফমির ঠোঁটে হালকা হাসি টেনে বলল, শুনলাম ফ্যাক্টরিতে আগুন লেগেছে। কিভাবে হলো বলো তো? বিশাল ক্ষতি হয়ে গেল তাই না? চলো তোমার সাথে আমিও যাই, যদি কিছু সাহায্য করতে পারি। নুহা ঠান্ডা চোখে তাকালো। আপনার সাহায্যের কোনো দরকার নেই। বলেই নুহা বের হতে যাবে, তখনই রফমির ভ্রুকুচকে বলল, আচ্ছা তোমার মনে হচ্ছে না আগুনটা কেউ ইচ্ছা করে লাগাতে পারে? নুহার চোখ আগুনের মতো জ্বলে উঠল। আপনার সাহস কি করে হলো? আপনি এটা কিভাবে করতে পারেন? ঠিক তখনই দরজার বাইরে থেকে আহিরের কণ্ঠ শোনা গেল। নুহা, কি হয়েছে? রফমির আহিরের দিকে তাকিয়ে গলায়
হতাশা সুরে এনে বলল, আহির, কোম্পানির ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আমি সেটাই জানতে এসেছিলাম, কিন্তু নুহার ধারণা আমি এই আগুন লাগিয়েছি। সত্যি বলতে এত বড় অপবাদ আমি কখনোই আশা করিনি। এত বছর ধরে আমি এই কোম্পানির দায়িত্ব পালন করেছি, আর এখন এই অবিশ্বাস। আহির কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল, চোখে মুখে অস্পষ্ট এক অস্বস্তি। তারপর হতাশ কণ্ঠে বলে উঠল, আব্বু এসব কি বলছে? আপনার কি মাথা ঠিক আছে? বুঝতে পারছি আপনি টেনশনে আছেন, কিন্তু তাই বলে এত বড় অপবাদ দেবেন আব্বুকে? আপনি কিভাবে ভাবলেন তিনি আগুন লাগাতে পারেন? আহির, আপনি জানেন না উনি কি কি করতে পারেন, আর আপনাকে দেখে লজ্জা হচ্ছে আমার। কিভাবে পারলেন বলুন? আমি এতদিন সব মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর না, আপনি আমার সহ্যের সীমা অতিক্রম করেছেন। আর ওনাকে জিজ্ঞেস করুন আমি কি আদৌ কোনো অপবাদ দিচ্ছি। রফমির ঠোঁটের কোণে তিক্ত এক হাসি টেনে বলল, হ্যাঁ, আমি তো এই অপবাদের যোগ্য, তাই না? এটাই তো আমার প্রাপ্য। কে জানে, তুমি হয়তো আরো কত কিছু দোষ চাপাবে আমার ওপর, অথচ আমি তোমাকে নিজের মেয়ের মতো ভেবেছিলাম। আর তুমি, জানি না তোমাকে কে কি বলেছে যে তুমি এতটা নিঃসংকোচ আমার ওপর দোষ চাপাচ্ছ। সত্যিই লজ্জা হয় নুহা, যে এত বছরেও তোমার বিশ্বাস অর্জন করতে পারলাম না। নুহার ঠোঁটের কোণে এক চিলতে ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। আপনার অভিনয় দক্ষতা যে এত ভালো সেটা আগে জানা ছিল না। যাই হোক, এখন আমার এখানে সময় নষ্ট করার চেয়ে ফ্যাক্টরিতে যাওয়া বেশি জরুরি। আহির এবার বিরক্ত স্বরে বলল, নুহা, সত্যি বলছি আপনার ব্যবহার দেখে আমি অবাক হচ্ছি। আপনি কি বুঝতে পারছেন কি বলছেন? নুহা গভীর শ্বাস নিল, এক মুহূর্ত চোখ বন্ধ করলো, তারপর ধীরে কণ্ঠে বলল, আহির প্লিজ, আপনি কিছুই জানেন না, তাই আপনার মনে হচ্ছে আমি ভুল করছি, কিন্তু সবটা যখন জানবেন। রফমির তিক্ত হাসল। হ্যাঁ বলো, আহিরকে আর কি বলবে আমার বিরুদ্ধে? কি অপবাদ দেবে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তারপর নিশ্চিন্তে সব বলতে পারো। রফমির ঘুরে দাঁড়াতেই নুহার চোখে এক মুহূর্তের জন্য কঠিন এক দৃঢ়তা ফুটে উঠল। আহির দ্রুত বলে উঠল, আব্বু 1 মিনিট। তারপর নুহার দিকে ফিরে দৃঢ়কণ্ঠে বলল, আপনার কি একবারও মনে হচ্ছে না আপনি ভুল করছেন? আপনি কাকে কি বলছেন তার কি কোনো ধারণা আছে আপনার? আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, তাই না? নুহার দৃষ্টি স্থির নির্লিপ্ত। আমি খুব ভালো করে জানি আমি কি করছি আহির, বরং আপনি অনেক কিছু জানেন না। আপাতত আমার এসব ব্যাখ্যা করার সময় নেই, আমাকে যেতে হবে। বলেই নুহা বেরিয়ে গেল। ফ্যাক্টরির ভেতর থেকে বেরিয়ে আসছিল নুহা। চারপাশে এখনো ধোঁয়ার গন্ধ ছড়িয়ে আছে, বাতাসে যেন এক অদৃশ্য ভারী চাপ। অস্তগামী সূর্যের সোনালি আলো মিশে যাচ্ছে আসন্ন রাতের অন্ধকারে। আর ঠিক তখনই নুহার দৃষ্টি আটকালো গাড়ির পাশে দাঁড়িয়ে আছে আহির, সাদা শার্টের হাতা গুটিয়ে রাখা, চোখে মুখে নিঃশব্দ অপেক্ষার ছাপ। গাড়ির গায়ে হেলান দিয়ে যেন বহু আগেই ঠিক করে রেখেছে এই মুহূর্তের জন্য নিজেকে। বিস্মিত কণ্ঠে নুহা বলে উঠল, আপনি এখানে কখন এলেন? আহির কোনো উত্তর দিল না, বদলে পাশে দাঁড়িয়ে থাকা ড্রাইভারের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আপনি গাড়িটা নিয়ে চলে যান, আমি গাড়ি নিয়ে আসছি। ড্রাইভার একটু দ্বিধা করলেও কিছু না বলে চলে গেল। আহির ধীর পায়ে এগিয়ে এসে গাড়ির দরজা খুলে দাঁড়ালো, কণ্ঠে এক ধরনের দৃঢ়তা আর অদ্ভুত প্রশান্তি। নুহা এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো আহিরের চোখে, যেন তার ভেতর কোনো ব্যাখ্যা খুঁজে নিতে চাইছিল। কিন্তু আহির চুপচাপ অপেক্ষা করলো, কোনো কথা না বলে। তারপর নিজেই ড্রাইভিং সিটে বসে আবার নুহার দিকে তাকিয়ে বলল, কি হলো, উঠবেন না? নুহা কোনো কথা বলল না, নিঃশব্দে গাড়ির ভেতরে বসে পড়ল। বাইরে সূর্য দিগন্তে মিশে যাচ্ছে আকাশের সন্ধ্যার আবরণ। আলো আর অন্ধকারের মাঝামাঝি এক রহস্যময় রং ছড়িয়ে পড়েছে। গাড়ির ভেতরে দুজন মাঝখানে এক অদৃশ্য নীরবতা, কথাহীন। শেহনাজ মীর খাটের ওপর বসেছিলেন, গভীর চিন্তায় ডুবে। চারপাশের নীরবতা যেন ভারী হয়ে উঠছিল। এমন সময় দরজার সামান্য শব্দ হলো। মাথা তুলে তাকাতেই দেখলেন রফমি দ্রুত পায়ে এগিয়ে আসছেন। চোখে মুখে কঠোরতার ছাপ, এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে আছে তার চেহারায়। কি হয়েছে ভাইজান? শেহনাজ কপালে ভাঁজ ফেলে উঠে দাঁড়ালেন, কিন্তু কোনো উত্তর এলো না। পর মুহূর্তেই রফমির আচমকা তার গলা চেপে ধরলেন। ভয়, বিস্ময় আর যন্ত্রণার শেহনাজের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। দুই হাতে রফমিরের শক্ত আঙুল সরানোর ব্যর্থ চেষ্টা করলেন। গলা থেকে শ্বাসরুদ্ধ কণ্ঠে ফিসফিস করে বললেন, ভাইজান তুমি কি করছো? আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু রফমিরের চোখে তখন আগুন জ্বলছে। এক ঝটকায় তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন। শেহনাজ পড়ে যেতে যেতে নিজেকে সামনে নিলেন, অথচ তার চোখের গভীরে তবুও ভয়ের মিশে নেই, বরং ছিল এক অদ্ভুত দৃঢ়তা। তুই বুঝতে পারছিস না, তাই না? রফমিরের কণ্ঠে শীতল অথচ ভেতরে তীব্র ক্ষোভ স্পষ্ট। আহির আজ সব বলে দিয়েছে। তুই নুহাকে প্রথমে উস্কে দিয়েছিস, তাই না? শুধু তাই নয়, তুই আমার ছেলেকে আমার কাছ থেকে লুকিয়ে বিদেশে পাঠিয়েছিস, তাতেও শান্তি পেলি না। এবার তোর লক্ষ্য আমার ছেলের প্রাণ। আহিরকে মারার জন্য গুন্ডা ভাড়া করেছিস? বল, এত বড় সাহস পেলি কোথা থেকে? শেহনাজ মীরের ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি টেনে বললেন, চিৎকার করো না ভাইজান, যখন সব জেনেই গেছো তখন আমার কষ্টটাও কমবে। খুব কষ্ট হচ্ছে, তাই না, নিজের ছেলেকে হারানোর ভয়ে? কিন্তু যখন তুমি আমার ভাইজানকে খুন করেছিলে তখন তোমার হাত একটুও কাঁপেনি, তাই তো? রফমির বিস্ময়কর এক প্রশান্তিতে হাসলেন। বাহ, ভাইজানের জন্য দেখি দরদ উতলে উঠেছে। তাহলে এত কিছু জানার পরও এত বছর ধরে আমার পাশে ছিলি কেন? আমার কাগজগুলো সাই দিলি কেন?
শেহনাজ এবার চোখ সরু করলেন। আচ্ছা, তোমার হঠাৎ ছেলের প্রতি দরদ, তুমিও তো এমন একজন মানুষ যে প্রয়োজনে নিজের ছেলেকেও হয়তো সরিয়ে দিতে পারো। তোমার কথা শোনা, তোমার সঙ্গ দেওয়া আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। তবে একটা কথা পরিষ্কার করে বলে রাখি, আমিও কিন্তু খুব একটা ভালো মানুষ নই, আর আমিও তোমার এই ব্যবহার আর সহ্য করব না। আমাকে আমার প্রাপ্য ভাগ বুঝিয়ে দাও। আমার যা পাওনা আমি তা চাই। রহমির ঠোঁটের কোণে কুটিল হাসি টেনে বললেন, ভাগ নিবি? না দিলে কি করবি শুনি? বিশ্বাসঘাতকতার শাস্তি তোকে পেতে হবে। কাল সকালে নিজের ছেলেকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবি, না হলে আমার ছেলেকে মারতে চাওয়ার অপরাধে তোর ছেলেকে মেরে তোর কাছেই উপহার পাঠাবো, বুঝেছিস? শেহনাজ এবার চোখে আগুন নিয়ে এক ধাপ সামনে এগিয়ে এলেন। তুমি আমাকে আর আমার ছেলেকে বাড়ি থেকে বের করবে? ভুলে যেও না ভাইজান, তোমার প্রাণভোমরা আমার হাতে আছে। আমি যদি মুখ খুলি তুমি শেষ হয়ে যাবে, তাই চুপচাপ আমাকে আমার ভাগ বুঝিয়ে দাও, সেটাই তোমার জন্য মঙ্গল। নয়তো মারতে আমিও পারি। এমনিতেই তুমি ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো, তোমার হাতে আর মাত্র 10 দিন সময় আছে। যদি এর মধ্যে নুহাকে থামাতে পারো তবে ঠিক আছে, কিন্তু মনে রেখো, নুহা তোমার কিছু করতে না পারলেও আমি যদি একবার মুখ খুলি তোমার সবকিছু শেষ হয়ে যাবে। কক্ষের বাতাস থমথমে হয়ে উঠল। দুই ভাই বোন একে অপরের চোখে চেয়ে রইলেন, যেখানে ভয় নেই, নেই কোনো অনুতাপ, আছে কেবল হিসাব চুকানোর এক নীরব অগ্নিশপথ। শেহনাজের চোখ ধ্রুব তারার মতো জ্বলজ্বল করছিল, তাতে ভয় ছিল না, কেবল এক অটল সংকল্প। তার কণ্ঠ ধীর, কিন্তু প্রতিটি শব্দে বজ্রের গর্জন। আর যদি আমার সাথে বাড়াবাড়ি করো তাহলে শুধু তোমাকে কোর্ট পর্যন্তই নিয়ে যাব না ভাইজান।